আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাসায় কবে যাবি? আপু বলল, তোরে একা রেখে যেতে পারবো না, আমার খুব ভয় হয়। আমি বললাম, আমাকে নিয়ে এত চিন্তা করিস না তুই আপু, কিচ্ছু হবে না আমার। আপু আমার হাত ধরে বলল, তুই আবার আমার সাথে চল, তোর চাকরি করার কোনো দরকার নেই, তোর দুলাভাইয়ের সাথে দোকানে থাকবি। আমি হাসতে হাসতে বললাম, দুইটা পিচ্চি মেয়ে আমাকে মারতে পর্যন্ত নিয়েছে, আর তুই কিভাবে বলিস আমি এখন তোর বাসায় যাব? রিফাত ম্যাডাম আমাদের উনাদের বাসায় যেতে বলেছে, আমাদের এখন তার নিরাপত্তা দিতে হবে। উনার বাসার সামনে অনেক ভিড় জমে আছে, এখন যে কোনো সময় যা ইচ্ছা তাই হতে পারে, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, আমি তো কালকে ডিউটিতে যোগ দিব, কিন্তু আজকে কেন? রবিন বলল, আমি কি জানি, ম্যাডাম বলেছে আমাদের যেতে তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম, বিনা ড্রেসে যাব নাকি? রবিন বলল, এমনটাই তো বললো, আর এর জন্য আমাদের আলাদা করে বোনাস দেওয়া হবে। আমি বললাম, আমি যাব না, তুই যা। রবিন বলল, দেখ রিফাত, ভাবির কিছু হয়ে গেলে বিপদে তুই পড়বি, তাছাড়া উনি আমাদের মেজর। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, ওকে ভাবি বলবি না, ও একটা ফালতু মেয়ে। আচ্ছা তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। রবিন রুমে যাওয়ার পর আপু আমাকে বলল, আজ যাই করিস, আবার নতুন কোনো ঝামেলা করিস না, তুই একা একা কিছুই করতে পারবি না। আমি দাঁড়িয়ে বললাম, আরে ধুর, তোর এইসব কথা রাখতো, এখন বল বাসায় যাবি কবে? আপু বলল, আজকে বিকালে যাব, তুই আগে বাসায় আই, পরে যাব। আমি আচ্ছা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে রবিনকে বললাম, এখন চল তাহলে। রবিন বলে বলল, রিফাত একটা কথা বলবো। আমি বাইরে গিয়ে গাড়ির ভিতরে বসে বললাম, বল শুনি, কি বলবি? রবিন বলল, রিমি ভাবিকে তুই কোনোভাবে মানিয়ে নে, ওকে তুই বুঝিয়ে বল। আমি বলি কি, তুই ওর সাথে নীরবে গিয়ে কথা বলে দেখতে পারিস, আমি আশা করি ও তোর কথা বুঝতে পারবে। আমি বললাম, এত সহজে ওকে আমি আমার বউ হিসাবে মেনে নিব? বাহ বাহ, খুব সুন্দর কথা বললি। ও আমার সাথে যেই গেমটা খেললো না, এটা শেষ করব আমি। রবিন বলল, ধুর, তোরে আর কিছু বলবো না, বললেও বুঝবি না, কিন্তু আমার জানা মতে এই খুন রিমি ম্যাডাম করতে পারে না। আমি বললাম, তাহলে তুই খুনগুলো করলি নাকি? রবিন আমার দিকে তাকিয়ে বলল, ধুর, তুইও না কি সব কথা বলিস, থাক, তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। এই যে মুখ বন্ধ করলাম। রিমি ম্যাডামের বাসার সামনে গিয়ে গাড়ি থামিয়ে ভিতরে যেতে লাগলাম। বাইরে অনেক সাংবাদিক এসে গেছে, আবার অনেক মানুষের ভিড় জমে আছে, সবাই মনে করছে এই খুন রিমি ম্যাডাম করেছে, কিন্তু কেউ তো আর আসল কাহিনী জানে না। মনে মনে বললাম, মিস রিমি চৌধুরী, আজকে থেকে তো খেলা শুরু, সামনে কত দিন আছে, চাকরি থাকবে তো দূরের কথা, পালানোর কোনো জায়গা থাকবে না আপনার। আমরা রিমি ম্যাডামের বাসার ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিমি ম্যাডাম সোফায় বসে বসে কি যেন চিন্তা করছে। আন্টির দিকে তাকাতেই উনি আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দিল। হয়তো তিনি অবাক হয়েছেন, কালকে আমি ওনার মেয়ের জামাই ছিলাম, ওনার মেয়ের সাথে ঝগড়া করে আমি যে সকাল সকাল এখানে আসব, তিনি হয়তো এটা ভাবতেও পারে নাই। কিন্তু কি আর করার, চাকরি যেহেতু করি, বড় ম্যাডামের অর্ডার তো মানতেই হবে। আমি আর রবিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রবিন রিমি ম্যাডামকে বলল, ম্যাডাম আমাদের এখন কি করতে হবে? রিমি ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে বলল, ও তোমরা এসেছো, একটা কথা কি জানো রবিন, কিছু কিছু নষ্ট মানুষের সাথে দেখা হয়ে নিজের জীবনটাও চলে যেতে পারে। কোথা থেকে যে এইসব কুকুর বিলাই আসে এটাই বলতে পারি না। যাক, সেই সব কথা বাদ দিই, তুমি গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকো, কাউকে ভিতরে আসতে দিবে না। আর ওকে বলো বাইরে গিয়ে রক্তের দাগগুলো পরিষ্কার করতে। আজকে আবার কাজের ছেলেটা আসে নাই, আমার বাসায় একদিন কাজ করলে অনেক টাকা পাই, তবে তোমরা যেহেতু ডিউটিতে আসছো, এজন্য বাড়তি কোনো টাকা পাবে না। যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আমি জানতাম আমার সাথে এমন কিছু হবে, রিমি ম্যাডামের সাথে ঝামেলা করার পরেও আমার তার কাছে আসাটা বোকামি হবে, এটা তো আমি জানি, কিন্তু তারপরও চাকরি বাঁচাতে এখানে আসছি। লাশগুলো কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, তবে শুনলাম একটা লাশের পাশে নাকি একটা চিঠি পাওয়া গেছে, ওখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য সরকারি চাকরিজীবী অনেক বড় একজন অফিসার তিনি দায়ী। এজন্য সবাই মনে করছে এই কাজ রিমি ম্যাডাম করেছে। মনে মনে বললাম, গেম তো এখনো শুরুই করি নাই, এর আগে এই অবস্থা, আমার সাথে যা করবে আমি এর সাথে 2 গুণ করে সবকিছু ওরে বুঝিয়ে দিব। ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। তুই একটা মেয়ে হয়ে আমার সাথে এমন করবি? মানলাম তুই মেজর, কিন্তু তোর চাকরি খেতে আমার 1 মিনিটও লাগবে না, সবকিছু আমার জানা আছে কিভাবে কি করতে হবে। আমি তো এত সহজে সবকিছু শেষ করব না, ধীরে ধীরে আমি ওকে ধ্বংস করব। পানি দিয়ে বাইরের ময়লাগুলো পরিষ্কার করলাম। আমার আম্মু কখনো আমাকে দিয়ে কোনো কাজ করায় নাই, কিন্তু রিমি ম্যাডাম আমাকে দিয়ে যা করাচ্ছেন না, কাজ করে খুব হাসি পাচ্ছে। শুধু চিন্তা করছি সামনে আরো কি কি হতে পারে।
আন্টি বলল, বাবা আমি ওর পক্ষ থেকে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, যা হয়েছে সবকিছু ভুলে যাও। আমি আন্টির দিকে তাকিয়ে বললাম, এখানে 2টা খুন হয়েছে আন্টি, তাছাড়া আমি বাইরের মানুষ, আমার সাথে কথা বললে আপনাকে সন্দেহ করবে। আপনি এখন ভিতরে চলে যান। আর আমার শত্রুতা আপনার মেয়ের সাথে, আপনার সাথে নয়। আপনি তো আমার মায়ের সমান, প্লিজ আপনি ভিতরে চলে যান। আন্টি বলল, বাবা চলে যাব। আমি বলি কি, তুমি এই চাকরি ছেড়ে দাও। রিমি তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করবে। তুমি আমার মেয়ের জামাই, আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হয়ে যাক। আমি বললাম, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আন্টি। আন্টি বলল, বাবা আমি তোমার আন্টি না, আমাকে মা বলে ডাকতে পারো। রিমি হয়তো এই বিয়েটা মানতে পারে নাই, কিন্তু আমি তো তোমাকে আমার জামাই হিসাবে মানি। আমার খুব কষ্ট লেগেছে, আমার সামনে তোমার আম্মুকে অপমান করলো, মাগার আমি কিছুই করতে পারলাম না। কি করব বলো বাবা, আমাকে মাফ করে দাও। আমি আমার মেয়েকে একটু ভয় পাই, তুমি তো ওর রাগের সম্পর্কে জানো। আমি বললাম, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু দেখে নিব। আন্টি বলল, তুমি আমার মেয়েকে বুঝিয়ে আবার ফেরত নিয়ে যাও, আমি এটাই চাই। তবে বিশ্বাস করো বাবা, আমার মেয়ে খারাপ হতে পারে না, কিন্তু ও কোনো খুন করতে পারে না। আমার মেয়ে রাগী হতে পারে, কিন্তু তাই বলে এসব কাজ কখনো করবে না। বুঝলাম না এসব কে করেছে। আমি বললাম, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে আন্টি, আপনি ভিতরে চলে যান। রিমির আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ ভিতরে চলে গেল। আমি সবকিছু পরিষ্কার করে ভিতরে গেলাম। দরজার কাছে যেতেই রবিন বলল, তুই বাসায় চলে যা, আমি সবকিছু সামলে নিব, এখানে থাকলে তুই অপমানিত হবি। আমি রবিনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, শুধু বললাম, কিচ্ছু হবে না, চিন্তা করিস না। রিমি ম্যাডাম আমাকে দেখে বলল, এই ছেলে এই দিকে আয়। আমি মাথা নিচু করে ওনার সামনে চলে গেলাম। রিমি ম্যাডাম সোফা থেকে উঠেই আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, আমার আম্মুর সাথে কথা বলিস? আমার আম্মুর সাথে কথা বলার জন্য মানুষ লাইন ধরে থাকে, আর তুই আমার আম্মুর সাথে জোর করে কথা বলিস? তোরে তো আমি। রবিন তাড়াতাড়ি আমাদের সামনে এসে বলল, ম্যাডাম আপনার আম্মু ওর সাথে নিজে গিয়ে কথা বলেছে, আমি নিজ চোখে দেখেছি। যদি বিশ্বাস না হয় আপনি আন্টিকে ডাক দিয়ে দেখেন। রিমি ম্যাডাম রবিনকে ধমক দিয়ে বলল, তোমাকে যেই কাজ করতে দিয়েছি সেটা করো, নাকি চাকরির ভয় নাই? রবিন চুপচাপ সামনে চলে গেল। রিমি ম্যাডাম বাম হাত দিয়ে আমাকে আরেকটা চড় দিয়ে বলল, তোরে মারতে খুব মজা, সকাল থেকে আমার রাগটা কারোর উপর মেটাতে পারছি না, কে না কে আমাকে ফাঁসিয়ে মনে করছে বেঁচে যাবে। তোরে এখন আমি আমি রিমি ম্যাডামের চুলের মুঠি ধরে ওর ঠোঁট সরাসরি আমার ঠোঁটে লাগিয়ে দিলাম। রিমি ম্যাডাম ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, আমি ওরে জোর করে ধরে রাখছি। কিছুক্ষণ পর চুলির মুঠি ধরে সামনে জোরে ধাক্কা দিয়ে ফেলে বললাম, এটা ভুলে যাস না, তুই আমার বিয়ে করা বউ, তুই হয়তো আমার ম্যাডাম হতে পারিস, কিন্তু আমার আজকে ডিউটি ছিল না, কালকে থেকে আমার ডিউটি। সো এখন আমি তোর অর্ডার মানতে রাজি না। রিমি ম্যাডাম লাফ দিয়ে উঠে আমার কলার ধরে বলল, তোর কত বড় সাহস, আমাকে লিপ কিস করিস, আবার আমার অনুমতি না নিয়ে? আজকে তোরে আমি খাইছি। হঠাৎ করে একটা সাংবাদিক ভিতরে ঢুকে বলল, ম্যাডাম এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যি এই খুনের সাথে জড়িত, নইলে আপনি এই ছেলের কলার চেপে ধরে আছেন কেন? আর এই ছেলে তোমার পরিচিত কি? সাংবাদিক দেখে রিমি ম্যাডাম আমাকে ছেড়ে দিল। যে এই রিমি ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, আসলে স্যার আমি সেনাবাহিনীর চাকরি করি, উনি আমাদের মেজর, আমাদের এখন ছুটি চলছিল, কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর আমি যখন জিজ্ঞেস করি, ম্যাডাম আপনি কি সত্যি কাউকে খুন করেছেন, আমি এই কথা জিজ্ঞেস করতেই উনি আমার কলার চেপে ধরলো। বাকিটা তো আপনি জানেনই স্যার। স্যার আপনাকে এই কথাগুলো বলার কারণে আমার চাকরিও চলে যেতে পারে। সাংবাদিক আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি সত্য কথা বলেছো, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। উনি যদি সত্যি খুন করে থাকেন তাহলে আমরা সত্যি একদিন বের করবই। সাংবাদিক এই পর্যন্ত বলে উল্টাপাল্টা নিউজ পড়তে লাগলো। রিমি ম্যাডাম আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন তিনি আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। আমি আস্তে করে রিমিকে বললাম, তুই আমার আম্মুকে অপমানিত করলি, আমি তোরে এভাবে ছেড়ে দিব? দেখ আমি তোর কি অবস্থা করি, আমার সাথে তুই দিমাগ দেখাস, এখনো আমাকে তুই চিনিস নাই, আমি কি করতে পারি? এই কথাটা বলতে বলতে আরো 10 জন সাংবাদিক আমাকে ঢেলে ভিতরে চলে গেল। ওরা একের পর এক প্রশ্ন করছে যে আমি খুনের কথা বলতেই আমার কলার কেন চেপে ধরলো। এজন্য সবাই এক প্রকার ওনাকে সন্দেহ করতে লাগলো, একের পর এক প্রশ্ন ওনাকে করতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মুচকি মুচকি হাসছি। পিছন থেকে রবিন এসে বলল, রিফাত এটা কি ঠিক করলি? এখন তো সবাই ওনাকে সন্দেহ করবে। আমি বললাম, করলে করুক, তাতে আমার কি? তোর কি মনে হয় এত এত মানুষের সামনে ও আমার আম্মুকে ধাক্কা দিয়েছে, আমি এত সহজেই ছেড়ে দিব ওরে?
রবিন বলল, রিমি ম্যাডাম এখন তোর বউ, ওনার কিছু হলে এর দোষ কিন্তু তোর উপর পড়বে। আমি বললাম, তাতে আমার কিছু আসে যায় না, আমার সাথে ও দেমাগ দেখায়, এখন মজা বুঝবে। রবিন বলল, তবে আর যাই বলি, আর একটু থাকলে তোর বাসর হয়ে যেত। খুব সুন্দর একটা রোমান্টিক দৃশ্য দেখলাম, দেখে মনটা জুড়িয়ে গেল। আমি রবিনকে ঘুষি দিয়ে বললাম, শালা তোর মতলব ভালো না, তুই লুকিয়ে লুকিয়ে। রবিন বলল, ধুর, আজ যাই বলিস, আমার কাছে খুব ভালো লাগছে, তবে তোদের খুব মানিয়েছে। আমার রবিনের কথা শুনে মুচকে একটা হাসি দিলাম। রাগের কারণে যে রিমি ম্যাডামকে আমি লিপ কিস করে দিব ভাবতেও পারি নাই। এটা করা কি আমার ঠিক হয়েছে? মোটেও না। আর ভুল কি করলাম? ও তো আমার নিজের বিয়ে করা বউ, ওর উপর আমার হক আছে। হঠাৎ করে একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে ভিড় ঢেলে ভিতরে ঢুকতে লাগলো। ছেলেটাকে দেখে কেমন যেন রহস্যময় মনে হলো, এজন্য দরজার কাছে আসতেই ওকে আটকিয়ে বললাম, কি চাই আপনার এখানে? ছেলেটা উল্টা আমাকে প্রশ্ন করলো, আমাকে চিনো তোমরা? আমি এবার বললাম, দেখেন, আপনাকে চিনার দরকার নেই, এখন এখান থেকে যান বলছি, এখানে কোনো সমস্যা তৈরি করবেন না প্লিজ। পিছন থেকে রিমি ম্যাডাম বলল, রবিন, ওকে ভিতরে আসতে দাও, ও আমার বয়ফ্রেন্ড, আর এরপর থেকে ওকে দেখলে সম্মান করবে, আমাকে যেভাবে সম্মান করো ওকেও ঠিক তেমনভাবে সম্মান করবে। রিমির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, আমার মুখ থেকে কোনো আর কথা বেরোচ্ছে না। তার মানে রিমি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে আর আমি কিছুই জানি না। ছেলেটা ভিতরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলল, আপনারা ওকে এভাবে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন না, ও আমার হবু স্ত্রী, তবে আমি এখানকার হাসপাতালের ডাক্তার, আমাকে সবাই খুব ভালো করেই চিনে। আপনারা এই খুনের তদন্ত করতে দেন, যদিও অপরাধী হয়ে থাকে তাহলে ওকে আমি নিজের হাতে আইনের আওতায় তুলে দিব, আপনারা প্লিজ ওকে বিরক্ত করবেন না। এই কথা বলে ছেলেটা রিমির একটা হাত শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন একজন সাংবাদিক রিমিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, গোপন সূত্রে জানা গেছে আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি স্বামী রেখে এই ছেলে অভিযোগ করছে ও আপনার বয়ফ্রেন্ড, এটা কি? নাকি আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন? রিমি ম্যাডাম এবার ছেলেটার হাত ধরে বলল, আমাদের 1 বছরের রিলেশন, ওকে আমি খুব ভালোবাসি, আর আমি আমার আম্মুকে বাঁচানোর জন্য অন্য ছেলেকে বিয়ে করেছি। ওকে যদি বিয়ে না করতাম তাহলে আমার আম্মু বিষ খেত, এজন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম। বিয়ে ঠিকই করেছি, কিন্তু আমি এখনো ছেলের বাড়িতে যাই নাই, ওকে আমি 6 মাস পর ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। রিমির বলা প্রতিটা কথা আমার কলিজায় গিয়ে লাগলো। রিমি আমার দিকে তাকিয়ে ছেলেটার হাত আরো জোরে জড়িয়ে ধরলো। এখন যে আমার কি করতে ইচ্ছে করছে বলে বোঝাতে পারবো না। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াই নাই, বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি আমার রুমে ভাঙচুর করতে লাগলাম, শরীরের রাগকে কন্ট্রোল করতে পারছি না। আমার বউকে ওই ছেলে জড়িয়ে ধরে, ওর এতটা সাহস কি করে হয়? রিমি যদিও আমার বাসায় আসে নাই, কিন্তু তারপরেও ও আমার বউ, আমাকে ডিভোর্স দেওয়ার পর তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু তাই বলে আমার সামনে এইসব করবে? হঠাৎ করে পিছন থেকে আপু আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই কি হয়েছে, মাথাটা একটু ঠান্ডা কর। আমি রেগে আপুকে বললাম, আপু আমাকে ছেড়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হবে। আপু বলল, প্লিজ ভাই বোঝার চেষ্টা কর। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, আমাকে ছাড় বলছি, নইলে খুব খারাপ হবে। আপু ভয় পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি এবার দেয়ালের মাঝে জোরে জোরে ঘুষি দিয়ে বলতে লাগলাম, ও সাহস কি করে হয় আমার সামনে আমার বউকে জড়িয়ে ধরে? ওরে আমি জ্যান্ত কবর দিব, আমি ছাড়বো না ওকে। আম্মু এসে বলল, রিফাত বাবা তোর কি হয়েছে? আম্মুকে দেখে আমি চুপচাপ রুম থেকে বের হয়ে নিচে চলে গেলাম। রিয়ার রুমে গিয়ে দেখি ও রুমে নেই। আমি জোরে একটা ডাক দিলাম, রিয়া তুই কই? আমার ডাক শুনে রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল, বল রিফাত কি হয়েছে? রিয়ার দিকে তাকিয়ে বললাম, একটা সিগারেট দে। রিয়া আমার পাশে বসে আমার হাতের দিকে তাকিয়ে বলল, কিরে তোর হাত দিয়ে তো রক্ত পড়ছে। আমি রিয়ার গলা চেপে ধরে বললাম, তোরে বলছি সিগারেট দিতে, সিগারেট দে, এত কথা বলিস কেন? রিয়া বলল, রিফাত আমার গলা ছাড়, নইলে কিন্তু খুব খারাপ হবে। আমি বললাম, তোরে সিগারেট দিতে বলছি, সেটা দে। রিয়া হয়তো বুঝে গেছে আমি রেগে আছি, এজন্য ও আমার হাত ছাড়িয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আমার মাথায় ঢেলে দিয়ে বলল, আগে মাথা ঠান্ডা করে বস, এত রেগে গেলে কি হবে? আমি মাথা নিচু করে বসে আছি। আমি আজকে বুঝলাম না আমার কি হয়েছে। রিমিকে তো আমি এখন ঘৃণা করি, কিন্তু তারপরও ওর জন্য আমার এমন কেন লাগলো? রিয়া আমার মাথায় পানি মুছে বলল, কি হয়েছে রিফাত তোর? এবার আমি ঠান্ডা মাথায় বললাম, কিছু হয় নাই, বাদ দে। রিয়া বলল, বাদ দিব মানে? কি হয়েছে এখন সেটা বল। আমি রিয়ার দিকে তাকিয়ে সবকিছু বলতে লাগলাম। সব শুনে রিয়া বলল, তুই না তাকে পছন্দ করিস না, তাহলে তুই হঠাৎ করে আজকে কেন রেগে গেলি?
আমি বললাম, দেখ রিয়া, রিমি আমার বিয়ে করা বউ, ওকে এখনো আমি ডিভোর্স দিই নাই। ডিভোর্স দেওয়ার পর ও নষ্টামি করবে আর কি করবে সেটা আমার দেখার ইচ্ছা নাই, কিন্তু এখন তো আমার বউ, আমার সামনে অন্য বেটার হাত ও কেন ধরবে আমাকে এটা বল। রিয়া বলল, আমি জানি তুই এখনো ওকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করিস না, রিমিকে বুঝিয়ে নিয়ে আয়। আমি বললাম, কে বলেছে ওকে আমি ভালোবাসি? কিন্তু আমি যতদিন পর্যন্ত ওকে ডিভোর্স দিব না ততদিন পর্যন্ত ও কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারবে না, এটা আমি হতেও দিব না। ওই শালারে খাইছি আমি আজকে। আমি এবার দাঁড়িয়ে বললাম, ওকে আমি আজকে জ্যান্ত কবর দিব। রিয়া আমার হাত ধরে বসিয়ে বলল, এখানে মাথা ঠান্ডা করে বস, কালকে রাতের কথা মনে আছে? এখন পরিবেশ গরম আছে, এমনি তুই রাতে রাতে খুন করলি, এই কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে জানিস তো? সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। আমি বললাম, দেখ রিয়া, আমি কিছু জানি না, আমি ওকে মেরে ফেলবো। রিয়া বলল, এখন তেমন কিছু করবি না, আগে পরিবেশ ঠান্ডা হোক, পরে দেখি চিন্তা করে কি করা যায়। রিয়া আমাকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিল। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে বিছানায় পড়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে শুনি আপু বলছে ও আজকে নাকি চলে যাবে। আপু আমার পাশে বসে বলল, রিফাত, তোরে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমি শুয়ে থেকেই বললাম, বল, কি বলবি? আপু বলল, তুই কি ঋতুকে বিয়ে করবি? ও সব কিছুর পরেও তোরে বিয়ে করতে রাজি আছে। আমি বিছানার নিচ থেকে পিস্তল বের করে বললাম, আর একবার যদি এই কথা বলিস, এটা সরাসরি ঋতুর মাথায় বসিয়ে দিব। আর তুই জানিস এখন আমি কি কি করতে পারি। আপু আর কিছু বলে নাই, ভয়ে ভয়ে আমার সামনে থেকে চলে গেল। আপু চলে যাওয়ার পর আমি রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসলাম। আম্মু আমার সামনে খাবার রেখে বলল, তুই তোর আপুকে কি এমন বললি যে রুম থেকে রেগে বের হয়ে চলে গেল? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, তোমার মেয়ে বলে আমি যেন তানিয়ার বান্ধবী ঋতুকে বিয়ে করি। আমার সাথে এত কিছু হয়ে যাচ্ছে আর ও আমার সাথে মজা করে। আম্মু বলল, তাও ওর সাথে তোর রেগে কথা বলা উচিত হয় নাই। আমি বললাম, ধুর আম্মু, বাদ দাও ওইসব কথা, আমার ভালো লাগছে না। খাবার শেষ করার পর মাহিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া একটা কথা বলবো। আমি বললাম, বল, কি হয়েছে? মাই বলল, ভাইয়া, আমাকে বাইরে নিয়ে যাবি? কালকে তো তুই চলে যাবি, অনেকদিন হলো ফুচকা খাওয়া হয় না। তুই রেগে যাবি বলে এই কথা বলি নাই, কিন্তু না বলেও থাকতে পারলাম না। এই কথা বলে মাহি মাথা নিচু করে ফেললো। আমি মাহির হাত ধরে আমার পাশে বসিয়ে বললাম, এটা তো তুই আমাকে আরো আগে বলবি না বোকা মেয়ে? আমি তোর বড় ভাই, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? যা, রেডি হয়ে আয়। মাহি আমাকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর ও রেডি হয়ে এসে বলল, ভাইয়া তাহলে চলো। মাইকে নিয়ে দরজার কাছে যেতেই পিছন থেকে রিয়া বলল, রিফাত কই যাস? আমি কিছু বলার আগেই মাই বলে দিল, কই আর যাবো আপু, ভাইয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তুমিও গেলে যেতে পারো। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমাকে না নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে না? মাই, 1 মিনিট দাঁড়াও, আমি যাবো আর আসবো। রিয়া রুমে চলে গেল। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, তুই কেন ওকে বললি? কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। ওদের নিয়ে আগে একটা ফুচকার দোকানে চলে গেলাম। দোকানের সামনে বসে মাহি আর রিয়া ফুচকা খাচ্ছে, আর আমি বসে বসে আশেপাশে তাকিয়ে দেখছি কি কি করছে। তবে এখানে অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। মানুষের মুখ থেকে শুনেছি ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি খাঁটি ভালোবাসা হয়। আর এখন ঠিকই বুঝতে পারছি, সত্যি ভালোবাসা অনেক সুন্দর। হঠাৎ করে একটা মাইক্রো গাড়ি এসে আমাদের সামনে থামলো। মাইক্রো দরজা খুলে রিমি আর ওই ছেলেটা নামলো, যেই ছেলেটা রিমির বয়ফ্রেন্ড দাবি করেছিল। ছেলেটা নাকি আবার ডাক্তার। ওদের দেখে আমি দাঁড়িয়ে গেলাম। রিয়ার সাথে সাথে আমার হাত ধরে বলল, মাথা ঠান্ডা করে বস, কিছু হবে না। রিমি হঠাৎ আমার দিকে তাকালো, তবে আমার দিকে তাকিয়ে ও উল্টো ছেলেটার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবু চলো, আমরা অন্য কোথাও যাই, এখানে অনেক ময়লা আবর্জনা, দেখছো না বস্তির পোলাপান এখানে বসে আছে খাবার খাচ্ছে। রিমির কথা শুনে আমার শরীর জ্বলে গেল। আর তখন হঠাৎ করে রিয়া আমার গালে কিস করে বলল, ওই জানু, তুমি না বলেছিলে আমাকে কক্সবাজারে নিয়ে যাবে, কই তুমি তো কিছুই বললে না। আমি আর কত অপেক্ষা করব? আমি বলছি না তোমার বউ কিছু টের পাবে না? আর তাছাড়া ও তো সবসময় বিজি থাকে, আমরা কখন কি করব ও বলতেও পারবে না। ভালোই হয়েছে, 6 মাস পর ওকে তুমি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। রিয়ার কথা শুনে আমি তো একদম বোকা হয়ে গেলাম, এই মেয়ে সব কি বলে। রিমি চলে যেতে চেয়েছিল, কিন্তু রিয়ার বলা কথা শুনে ও দাঁড়িয়ে গেল। রিয়া এবার আমার হাত ধরে বলল, এখন এখান থেকে চলো, আমাদের তো অনেক জায়গায় যেতে হবে। রিয়া আমাকে ধরে কিছুটা দূরে নিয়ে আসলো। আমি রিয়াকে প্রশ্ন করলাম, তুই সবার সামনে আমার সাথে এমন করলি কেন? আমার কথা শুনে মাই হাসতে হাসতে বলল, ভালো কাজ করেছে আপু, তুই ওকে ধন্যবাদ দে। একটা মেয়ে যতটা খারাপ হোক না কেন, যদি শোনে ওর হাজবেন্ড এর সাথে অন্য মেয়ে খারাপ কিছু করতে চাই, তখন ওর একটু হলেও খারাপ লাগবে।
মানে জ্বলন্ত আগুনের মতো জ্বলবে, বুঝছো ভাইয়া? আমি বললাম, রিয়া তোর মাথায় এত বুদ্ধি, এটা তো আমাকে আগে বলিস নাই। আমার কথা শুনে রিয়া বলল, আমি জানি কখন কি করতে হবে, আর তোরে একটা কথা বলবো। আমি বললাম, বল। রিয়া বলল, তুই কি রিমিকে ফিরিয়ে আনতে চাস? আমি বললাম, যদি আমার আম্মু বলে তাহলে নিয়ে আসবো, এর আগে নয়। হঠাৎ দেখি ফোনে একটা মেসেজ আসলো, যেখানে লেখা আছে, আমাকে এখন রিমি ম্যাডামকে পুরোপুরি নিরাপত্তা দিতে হবে, এজন্য এখনই আমাকে ওনার পাশে যেতে হবে। রিয়া বলল, কি হয়েছে রিফাত? আমি বললাম, আর বলিস না, এখন আমাকে রিমি ম্যাডামকে নিরাপত্তা দেওয়ার জন্য যেতে হবে। রিয়া বলল, তার মানে কাজ হয়েছে? আমি বললাম, কাজ হয়েছে মানে? রিয়া বলল, তোর বউ চাই তুই যেন আমার সাথে না থাকিস, এজন্য তোরে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। আমি বললাম, তোরে বলছে। আচ্ছা আমি গেলাম রে, তুই মাইকে নিয়ে একটু ঘুরে আয়। মায়ের হাতে 2000 টাকা দিয়ে বললাম, আমি গেলাম, তুই তো রাবুর সাথে ঘুরে বাসায় চলে যাস। মাই আচ্ছা বলে বলল, কোনো ঝামেলা করিস না আবার। আমি হেঁটে হেঁটে আবার সেই ফুচকার দোকানের সামনে চলে গেলাম। গিয়ে দেখি রিমি আর ওই ছেলেটা বসে আছে। ছেলেটাকে দেখেই যেন আমার গা জ্বলে যাচ্ছে। মনে মনে বললাম, আজকেই তোর শেষ দিন, শালা তোরে আমি খাইছি। আমি সরাসরি রিমি ম্যাডামের পাশে দাঁড়ালাম। আমাকে দেখে রিমি ম্যাডাম হাসি দিয়ে বলল, আসলেই মানুষ টাকার জন্য যে কত কিছু করতে পারে এটা বলার বাইরে। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে রিমি ম্যাডামের অত্যাচার সহ্য করছি। মানে যেভাবে আমাকে শাস্তি দেওয়া লাগে, আমার সাথে তিনি ঠিক তাই করছেন। আমি শুধু মাথা নিচু করে সব সহ্য করছি। রাতে আমি আমার ডিউটি শেষ করে যখন বাসায় যাব, তখন রিমির বয়ফ্রেন্ডকে দেখলাম একটা ছোট্ট রাস্তার গলি ধরে হেঁটে যাচ্ছে। ওরে দেখেই তো আমার মাথা গরম হয়ে গেল। রাস্তা থেকে একটা লম্বা লাঠি নিয়ে আমি আমার মুখে রুমাল দিয়ে বেঁধে ফেললাম। রাস্তাটা বেশ নিরিবিলি, এখানে তেমন কেউ আসে না। আমি গিয়ে ওকে পেছন থেকে মারতে লাগলাম। আমি আবার সেনাবাহিনীর ট্রেনিং করেছি, এজন্য ওকে কিভাবে মারতে হবে আমি ভালো করেই জানি। ছেলেটা মাইকে মাটিতে লুটে পড়লো। রাস্তার পাশ থেকে নোংরা কাপড় নিয়ে ওর মুখে গুজে দিলাম। মারতে মারতে ওকে এক প্রকার বেহুশ করে দিলাম। পেছন থেকে পিস্তল বের করে ছেলেটার হাতে 5টা থেকে 6টা গুলি করলাম। এই হাত দিয়ে ও রিমির হাত জড়িয়ে ধরেছে। আমি তো চেয়েছিলাম ওর হাতটা কেটে ফেলতে, কিন্তু এখন ওর হাত নিজেই কাটবে। শালাকে তো আমি জ্যান্ত কবর দিতে চেয়েছিলাম, কিন্তু রিয়ার কথার জন্য পারি নাই। ছেলেটা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওর ফোনটা নিয়ে একটা রিংটোন বাজিয়ে দিলাম, যাতে আশেপাশে কেউ থাকলে ওরে হাসপাতালে নিয়ে যেতে পারে। আমি তাড়াতাড়ি অন্য রাস্তা ধরে বাসায় যেতে লাগলাম। তবে আজকে আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠেছে। আগে নিজেকে নিজে কত বোকা মনে করতাম, আর এখন? বাসায় দরজার সামনে যেতেই রিয়া আমাকে আটকে বলল, ছেলেটাকে কি তুই মেরে ফেললি? আমি বললাম, তুই কিভাবে জানলি? রিয়া বলল, না, অনুমান করলাম। সত্যি সত্যি কি ওকে তুই মেরে ফেললি? আমি বললাম, আরে না, মারি নাই, ছেলেটার হাতে কয়েকটা গুলি করেছি। ও কিভাবে রিমির হাত ধরে? রিয়া আমার থেকে পিস্তলটা নিয়ে বলল, এটা বর্তমানে আমার কাছে থাক, নইলে তুই আবার ঝামেলায় পড়ে যাবি। আমি বললাম, খুব খিদে পেয়েছে, উপরে গেলাম। রিয়া বলল, সকালে কি চলে যাবি? আমি বললাম, যেতে তো হবেই। আচ্ছা, সকালে তোর সাথে কথা হবে কেমন? এখন গেলাম আমি। রিয়াকে বিদায় দিয়ে উপরে চলে গেলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে সবকিছু গুছিয়ে বসে আছি, একটু পরেই রওনা দিব। চাকরি করি যেহেতু ডিউটি তো করতেই হবে। হঠাৎ করে তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।